গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনাদের সঙ্গে আজ সকাল সকাল ছাদে দেখা করতে চলে এলাম। তো এই যে সাথে এক কাপ চা, এটা ভুলিনি। এটা ছাড়া তো আমার সকাল শুরু হতেই পারে না। সব কাজ সেরে কখন মনে হয় এক কাপ চা হাতে একটু আপনাদের সঙ্গে আড্ডা দেবো। সব সময় সব দিন হয়ে ওঠে না, খুব তাড়াহুড়োর মধ্যে থাকি। তবুও এইবার কপাল ভালো যে এইবার ভালো বলবো না, আবার খারাপও বলবো। হ্যাঁ, মানে নেগেটিভ সাইডটাও একটা আছে অবশ্যই, যেটা ভাইটাল ফর করোনা। আর পজিটিভ এটা যে সাত সকালে আমাকে উঠতে হচ্ছে না। উঠে এই সময় আমি বাস স্ট্যান্ডে থাকি। মানে এইবার তো জিয়া ক্লাস 5-এ, তো অবভিয়াসলি ওর 1 ঘন্টা আগে ক্লাস, 1 ঘন্টা পরে ক্লাস ছুটি হবে। মানে দুদিকেই 1 ঘন্টা করে টাইম বেড়ে গেল। যেখানে আগে আমি 8:30টায় বাস স্ট্যান্ডে বাস আসতো, এবছর থেকে হিসেবে 7:30টায় বাস আসার কথা। তার মানে আমাকে 7টার মধ্যে বাস স্ট্যান্ডে ঢুকে যেতে হবে। তাহলে বুঝুন আমাকে কত সকালে উঠে ব্রেকফাস্ট রেডি করে ওকে খাইয়ে টিফিন দিয়ে, যদিও জিয়া সাত সকালে এত কিছু খায় না, কিচ্ছু না, জাস্ট জলটা মুখে দেবে আর একটা বিস্কিট খুব জোর করাতে, আদারওয়াইজ ও তাও খায় না। তো এরকম খেয়েও বাড়ি থেকে বের হয়। সকাল সকাল একদম পছন্দ করে না খাওয়ার। যদি খুব জোরজার করে ওকে কিছু যদি আমি খাইয়ে দিই তাহলে বমি করে দেয়। সমস্যাটা এখানে আমার। তো ওই জন্য বাচ্চা মানুষ তো খুব বেশি জোর করি না। খারাপ লাগে তখন সাত সকালে খেয়ে দিয়ে যদি বমি ঠমি করে বাড়ির থেকে বের হয়, কেমন লাগে বলুন তো? ওই জন্য আমি ওকে ফোর্স করি না, ফোর্সফুলি কিছু খাওয়াই না। অ্যাটলিস্ট যখন যেটা খেতে পারে সেইভাবেই দিয়ে দিই। টিফিনটা ওই জন্য আমি হেভি দিয়ে দিই, যাতে বাচ্চাদের সকাল সকাল খুব বেশি না হলেও বেলা 12টা, তখন প্রচণ্ড খিদেটা পেয়ে যাবে, টিফিন একদম প্রপার খালি করে খেয়ে নেবে। ওই জন্য টিফিনটা আমি সবসময় হেভি দেওয়ার চেষ্টা করি জিয়ার ক্ষেত্রে, কারণ জিয়া যেহেতু সকালে খেয়ে যায় না তাই। আর তার মধ্যে এই বছর থেকে তো তাহলে ওই আরও সকালে স্কুল হতো, ভাবুন কী অবস্থা হতো। তার জন্য ওকে আমি একটা ভেবেছিলাম, এবছর তো হলো না, এখনও জানি না কবে কী ঠিক হবে। ভেবেছিলাম যে বাসে যাওয়ার সময় অ্যাটলিস্ট একটা কেক ঠেক কিছু একটা ব্যাগে দিয়ে দেবো, সেটা খাবে। আবার যখন ফিরবে তার জন্য আরেকটা কেক, একটা সফট ড্রিঙ্ক, যেমন এই জুস জাতীয় কিছু একটা প্যাকেট দিয়ে দেবো। আর ভারী কিছু যেমন ভাত বা একটু বেশি করে ভাজা ফ্রাইড ম্যাগি বা একটু ফ্রাইড রাইস, আলুর দম, এইসব টাইপের খাবার টিফিনে ওকে দিয়ে দেবো। কারণ ফিরতে ফিরতে ওর 3:30, আগে 2:30টাতে বাস আসতো বাস স্ট্যান্ডে, সেখানে এবার 3:30, বাড়ি ঢুকতে ঢুকতে 4টে, বুঝতেই পারছেন তো। খালি পেট সকালে খিদে তো পাবেই। এসে ভাত টাত খেয়ে বাড়িতে তারপর আবার তৈরি হয়ে যেতে হবে ওকে টিউশনের জন্য। সময় ওর কাছে খুব কম। তো এই কারণেই এই সব প্রিকশনস। তা হোপফুলি এবার এই কোভিড সিচুয়েশনের জন্য স্কুলটা নেই, তার জন্য আমাকে সাত সকালে উঠে এই হার্লিবার্লি সিচুয়েশনটা ফেস করতে হচ্ছে না। এই সিচুয়েশনটা যার জন্য আমার ফেস করতে হচ্ছে না, যার জন্য বাড়িতেই আছি, তাই একটু লেট ঘুম থেকে উঠলেও চলে। তারপরে আবার বুবুও নেই। যদি বুবু থাকতো তাহলে জিয়ার জন্য না হলেও বুবুর জন্য আমাকে তাড়াতাড়ি উঠতে হতো। যদিও বুবুও খেয়ে যায় না, বুবুও সকালবেলা জাস্ট অনলি চা বিস্কিট খেয়ে যায় না। অনেক বছর আগে হয়তো খুব জোরজার করলে ভাত ঠাত খেয়ে যেত, বাট তারপরের থেকে ওকে ভাত খাওয়া দেখিনি। খুব জোরজার করলেও বলে যে আমার খুব অস্বস্তি হয়, তোমরা বোঝো না, কারণ গিয়ে ঢুকেই বসে থাকা কাজটা। তো গিয়েই তো সাত সকালে আমি কোনো কাজে বাইরে বের হই না, ব্যাংকেই বসে থাকতে হয়। তো অবভিয়াসলি সাত সকালে ভাত খেয়ে গিয়ে বসে থাকা, আবার হেভি কোনো খাবার, রুটি তরকারি, সেটাও খায় না। রুটি তরকারি খায় না মিন্স মানে রুটির সঙ্গে বুবু সবজি খাওয়া পছন্দ করে না, স্পেশালি সকাল সকাল খুব কম খাই না, আমি ওকে দেখিনি। এখন যদি কারুর বাড়িতে যায়, গিয়ে ওখানে খেতে হয়, তাহলে সেটা মনে করবেন ওর বাধ্যতা। সকালবেলা যদি রুটি খেতেই হয়, হার্ডলি 2টো রুটি খাবে চা দিয়ে রুটি খাওয়া পছন্দ, পরাঠা রুটি যেটাই হোক, চা দিয়ে বুবু পছন্দ করে। আর যদি 10টা 10:30টায় কোনো দিনও ব্রেকফাস্ট করতে হয় বাড়িতেও,
তাহলেও চা, রুটি পরোটা বা তার সঙ্গে বড়জোর চা না থাকলে অপশনাল মিষ্টি বা সুজির হালুয়া, মানে একটা মিষ্টি জাতীয় কিছু একটা হলে ও সেটা দিয়ে খেয়ে নেবে। সুগারের পেশেন্ট অ্যালাউ তো কিছুই না। তো মাঝে মাঝে আমি খুব কম মিষ্টি দিয়ে বা শীতকালে যেমন গুড় পাওয়া যায়, গুড় দিয়ে একটু পাতলা করে সুজি করে দিই, একদম পাতলা পাতলা সুজিটা, ওটা দিয়েও খুব রুটি পরোটা খেতে ভালোবাসে। কিন্তু এমন এমন সিচুয়েশন হয় যেদিনও বাড়িতে থাকে, বাজার ঘাটের এত তাড়াহুড়ো, একটু লেট করে ঘুম থেকে উঠে, আমাকেও তাড়াতাড়ি উঠতে দেবে না। সেক্ষেত্রে উঠেই একটা টেনশন থাকে, বাজারে যেতে হবে, বেলা হয়ে গেলে যত বেলাতে বাজারে যাব, বাজারেই ঘুরে 1 ঘন্টা সময়, তারপরে এসে ওগুলো গোছগাছ করে রান্না স্টার্ট করে বেলা 4টেতে ভাত খাওয়া। খুব আমি রেগে যাই, আমি রাগারাগি করি যে আমার রেগুলার মানে টাইমিংটা বরবাদ হয়ে যায় তুমি আসলে, কারণ সব কিছু লেট। আর আমি ওই 4টের সময় খেয়ে ওঠাটা টু মাচ ফর মি, আমার একদম পছন্দ না, সে যেখানেই হোক। ওই জন্য না আমি এই যে শীতকাল আসছে, বিয়ে বাড়ি বলুন, অকেশন বাড়ি বলুন, সব ঠিক আছে, আনন্দ ফুর্তি করলাম, এই খাওয়ার টাইমিংটা আমার বড্ড মিসম্যাচ হয়ে যায়। কারণ ওই সব জায়গায় গেলে সকালের খাওয়া বেলা 12টা 1টা, আবার এইদিকে দুপুরের লাঞ্চ ওই 3টে 4টা, মানে সব উল্টো পাল্টা, রেস্ট নেই, কিছু নেই, মানে এই একটা, মানে শরীরের ওপরে খুব ধকল পড়ে। আনন্দ হয়, নো ডাউট, আনন্দ খুব বেশি হয়, বাট এই জিনিসগুলো একটু মার খেয়ে যায়, যার জন্য। আর আমার ওই অবেলায় খাওয়া, অবেলায় কিছু রেস্ট নেই, আমার ওটা বদহজমের একটা কারণ। মানে যদি আমি ওই সময় খেয়ে নিই, মনে হয় সারা সন্ধে তো পেট ভর্তিই থাকে, মনে হয় লাঞ্চ ডিনার সব সেরে ফেলেছি আর রাতের জন্য কিছু প্রয়োজন নেই। এই একটা পরিস্থিতি শারীরিক আমার দাঁড়ায়। তো ওই জন্যেই টাইমটা আমি মেনটেন করার চেষ্টা করি। কিন্তু ওই যে সকালের খাবারটা আমার খুব উল্টোপাল্টা হয়ে যায়। সকালের খাবারটা বলতে 9টা 10টার মধ্যে ব্রেকফাস্ট রেডি হয়ে গেলো, আমি কোনো দিনও খাই না। ওই সময়টা আমার ইচ্ছে করে না, খুব কম, কিছু কিছু ভিডিওসে দেখবেন খুব কম আমি হয়তো জিয়ার সাথে বসে ব্রেকফাস্ট করছি। ওটা ওটা আমার ভাগ্য না, ওটা ব্রেকফাস্টের ভাগ্য যে আমি ওকে ওই সময় ভক্ষণ করছি। ব্রেকফাস্ট বড় ভাগ্যবান। তো ওই জন্য অ্যাকচুয়ালি ওই সময় খিদেই থাকে না, ভালো লাগে না সকালে উঠে খাওয়ার নিয়ে বসে যাব। তো আবার যখন মানে কাজ শুরু করে দিই, তারপর মনে হয় এই কেটে কুটে রেডি করে রান্নাবাড়ি বসিয়ে দিই, ঘরটর পরিষ্কার করে, মানে যত কাজ থাকে সব তো আমি নিজে হাতেই করি। ঘর মোছাটা শুধু লোক আছে আমার, বাকি সমস্ত কাজ আমি নিজে হাতেই করি। কারণ জিয়া যখন খুব ছোট তখনই আমার সব কাজের লোক রাখা ছিল। জিয়া যেই একটু স্টেবল হলো যে ওকে রেখে আমি করতে পারবো, তখনই আমি ওগুলো লোক ছাড়িয়ে দিলাম শুধু ঘর মোছার জন্য। তখন ঘর মোছার জন্যও রাখিনি, না শুধু ঘর মোছার ছিল, রাইট। তারপর ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ জিয়ার পড়া, স্কুল শুরু হলো। তারপরে দেখলাম কি পেরে উঠছি না, তখন আবার সব কাজের লোক রাখলাম। সেটা তো একটা প্রবলেম ফেস করতে হলো। প্রবলেম বলতে, যে লোক রাখবো সে তার নিজের টাইমে আসবে। মানে মনে করুন আগের দিন খেয়ে বাসন রেখে দিয়েছি গামলাতে, বেসিন সিঙ্ক কেমন ভর্তি করাটা বিচ্ছি লাগে, সকালে উঠে আমার রান্নাঘরেই কাজ হবে, তো ওগুলো ভর্তি করে রেখে দিলে একদম জ্যাম হয়ে যায়। যার জন্য সকাল ওগুলো আমি কি করতাম, রাতে খেয়ে দিয়ে জল দিয়ে জাস্ট এঁটোগুলো ধুয়ে আমি গামলাতে রেখে দিতাম। ফ্ল্যাটে তো জানেনই জায়গা ছোট, যাই হোক ওগুলো সব বাথরুমে ঢুকিয়ে দিতাম গামলা শুদ্ধ, যে মাসি যখন আসবে তখন ধোবে। এইবার মনে করুন মাসি যখন আসছে তখন ওই বাসনগুলো ধুচ্ছে, যেগুলো আছে সব ধুচ্ছে, ঘর মুছে যাচ্ছে, কাপড় ধুয়ে দিচ্ছে, সব ঠিক আছে, সব সেরে টেরে গেল। আবার দুপুর থেকে লাঞ্চ আওয়ারের পর থেকে, ওই সময় তো লোক থাকে না, বাসনগুলো জড়ো হচ্ছে দুপুরের, রাতের, ইভিনিংয়ের। চায়েরগুলো তো আমি নিজেই ধুয়ে নিতাম। আর সাডেনলি যদি কখনো না আসতো, আমার কাছে হ্যাটট্রিক হয়ে যেত। মানে সেই অতগুলো বাসন, ঘর মোছা, কাপড় কাচা কুইটি করলাম যে আজকে আমি করতে পারবো না, ছেড়ে দিলাম। অতগুলো বাসন নিয়ে বসা, রেগুলার ওয়ার্ক, বাচ্চাকে স্কুলে দিয়ে আসা, নিচে, এগুলো তো সমস্ত আছেই, তার সঙ্গে এডিশনাল এটা। ভাবেন আমার কি অবস্থা দাঁড়ায় সাডেনলি খবর পেলে যে আসবে না, এরকম অনেক দিন এরকম ফেস করেছি। তারপরে মনে করুন 2-3 দিন পর এলো, দিদি আজকে কাপড় জামা ভিজিয়ে রাখো, সকাল ভিজিয়ে রেখো, আমি আজকে অবশ্যই এসে কেচে দেবো।
ঠিক আছে। যখনই যেই দিনই এসে বলতো আজ কোমরে ব্যথা, কাল পিঠে ব্যথা, আমি কোনোদিনও মানা করি। মানুষ মাত্র হতেই পারে, আমিও ফেস করি, আমিও জানি রেগুলার লাইফে। আর ওরা কত বড় বড় বাড়ি কাজ করে, তো অবভিয়াসলি কখনোই আমি এটা ডিনাই করি না। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না, একদিন না কাপড় কাচলে তাতে কিচ্ছু যায় আসবে না। পরের দিনও তাই বলতো, ঠিক আছে, নো প্রবলেম। তারপরে নিজে থেকেই ফোন করে বলতো আজকে কাপড় ভিজিয়ে রেখো, সকাল সকাল আমি এসে কেচে দেবো। তারপরে কী হতো জানেন, সকাল সকাল কাপড় ভিজিয়ে রেখে সব রেডি, লোকের আর পাত্তা নেই। সেই কাপড় লাস্টে সেই দিন তো ধোয়া হতোই না আমার। পরের দিন ভাবতাম আসবে, ফোন করি, ফোন তোলে না, সেই কাপড় আমাকে ধুতে হতো। তখন জিয়া ছোট, সেই কাপড় ধোয়া আমার পক্ষে খুব চাপ হয়ে যেত। আমি কাপড় ধুতে ঢুকতাম, পিছন থেকে জিয়া গুটি গুটি পায়ে এসে আমার সাথে কাপড় ধুতে শুরু করতো। ওই কাপড় আমি একটা করে ধুচ্ছি আর ও একটা করে বালতি থেকে তুলে তুলে নিজেও ওই বাথরুমে ছপছপে জলের মধ্যে লেটু দিয়ে বসে ওই নিজের জামাও ভেজাচ্ছে, নিজের জামার গায়েও জল ঢালছে, ওই কাপড়ও সাবান ডলছে। কী বলবো বলুন, পরিস্থিতি কার কাছে রেখে করব। সিচুয়েশানটা এরকম। তখন কাপড় ধোবো না বাচ্চাকে দেখবো, না বাচ্চাকে ওই ভেজা থেকে তুলে নেব, সাংঘাতিক। তো ওই সিচুয়েশান অ্যাভয়েড করার জন্য তখন ওয়াশিং মেশিন কিনে দিল। ও বললো কী করা যায়, আমি বললাম না, ওয়াশিং মেশিন কিনে দাও, রাত 12টাতেও চাহে কাপড় ধুয়ে নেবো, আমাকে তো বাথরুমে গিয়ে ওটা ফেস করতে হচ্ছে না। তারপরে ওটা কিনে ওই প্রবলেম সলভ হলো। তারপরে বাকি কাজের জন্য লোক রাখা হলো। তারপর ধীরে ধীরে যখন দেখলাম ওটাও প্রবলেম হচ্ছে, ওটাও ছেড়ে দিলাম। তখন সিস্টেম করে নিলাম যে না, 3 জনের সংসারের সমস্ত কাজ এগুলো আমি সেরে নিতে পারবো। বেসিনে বাসন যদি রাতেও জড়ো হয়ে থাকে, গামলায় রেখে দিলাম, পরের দিন সকালে মাজলাম ইন কেস অফ এমার্জেন্সি। জড়ো তো হবে না, রান্না করতে করতে বাসন মেজে যাবো, চাপ নেই। এই একটা বুদ্ধি বার করলাম। তারপর থেকে ওটা করে আমার দেখে সুবিধেই হলো, বাসন জড়ো আর হতো না, আমি সব সেরে নিতাম। রান্না করছি, বাসন মেজে নিলাম, এরকম। কাপড় ধোয়াটাও মেশিনে হয়ে যেত, ওটা নিয়েও চাপ হতো না। দিনে যদি আমি রান্নাবাড়ির সময় পারতাম না, এই মেশিন দেখো, এই এটা দেখো, আবার ধুয়ে এসে ধোয়া হয়ে গেছে ড্রায়ারে, এই আবার ওপরে ছাদে যাও, এটা খুব চাপ হ্যাট্রিক হতো। তো ওটার একটা সিস্টেম করে নিলাম, সন্ধ্যের সময় আমি ফাঁকা থাকতাম, সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্ধে দিয়ে টিয়ে চা বানিয়ে চা নিয়ে বসে টিভি দেখছি, কাপড় ধোয়া হচ্ছে। পারলে রাতেই ছাদে মেলে দিতাম, আর না হলে জড়ো করে গামলায় রেখে দিতাম, সাত সকালে ঘুম থেকে উঠে ছাদে মেলে দিতাম, সারাদিন রোদ্রে থেকে নিয়ে চলে আসতাম। এইভাবেই চলছে। তারপর শুধু লোক রাখা হলো আমার ঘর মোছা। ঘর মোছাটা আমার প্রবলেম, কোমরে ব্যাক পেন, যেহেতু স্পন্ডেলাইটিসের হালকা একটা টাচ আছে, তো ডক্টর আমাকে মানা করলো, ফ্রন্ট ব্রেন্ডিং কমপ্লিটলি নট অ্যালাউ, একদম না। একটা ডাক্তার না, 3টে ডাক্তার আমাকে মানা করে দিল সেম কথা। কন্টিনিউয়াস সিটিং, কন্টিনিউয়াস স্ট্যান্ডিং নট অ্যালাউ ফর মি। বলছি যদি কোমরকে সুস্থ রাখতে হয় আর যদি চিরজীবন দাঁড়িয়ে চলতে হয়, সোজা হয়ে চলতে হয়, তাহলে এগুলো আপনাকে চিরজীবনের মতো মানা, অ্যাভয়েড করতে হবে। যদি আপনি এখন আমার কথা না শুনে অ্যাভয়েড না করেন, জোর করে সব করেন, ইন ফিউচার আমার কাছে এসেও কোনো লাভ নেই, আমার কাছে এর কোনো ওষুধ নেই, এর কোনো ট্রিটমেন্টও নেই ফার্দার। তো এই জন্য এইসব কথা মাথায় রেখে তখন কাজের লোক রাখা হলো। ডানটা আছে ভ্যারাইটি, মানে মব যাকে বলে, ঘর মোছার, এইগুলোর আমার একটা ফ্যাসিনেশন বলতে নট এক্স্যাক্টলি ফ্যাসিনেশন, এটা বলবো না ওটা নিয়ে স্টাইলিশ হ্যানটানো এইসব কিছু না, ওটা নিয়ে একটা প্রবলেম। যেমন হাতে মুছে ঘরটা পরিষ্কার একটা দেখা যায় না, ছোটোবেলা থেকে দেখেছি ঝাঁ চকচকে একটা ব্যাপার, হাতের ডলা কি আর ওই ডানটা দিয়ে হয়? তো ওই জন্য মপটা আমার পছন্দেই কিনতে হবে, যেমন তেমন নিলে চলবে না। প্রত্যেকের বাড়িতে স্পেশালি 90% বাড়িতে আমি দেখি ওই দড়ি মপ, তার মধ্যেও দামি কম দামি অনেক ধরনের আছে। আই হেট দ্যাট মপ। একটা দড়ি লড়বড় করছে, ভাবুন, লড় করছে, ওটাকে নিয়ে পাকা দিয়ে ডলে যাচ্ছে, উফ কী অস্বস্তি বলার কথা না, আমার একদম পছন্দ হয় না। আমার মনে হয় দড়ির যে র্যাশ ফাইবারগুলো আছে ওগুলোও ফ্লোরে লেগে যাচ্ছে, আর ওই লড়বড়ে দড়ি দিয়ে কোনো দিনও মোছা হয়?
আমরা যখন হাত দিয়ে ঘর মুছি, আপনারা দেখেছেন, যারা মোছেন তারাও জানেন, একটা কাপড় তেনা যেটাই একটা নেব, সেটাকে ভালো মতো ফোল্ড করে জলে ভিজিয়ে ধুয়ে তারপরে ওটাকে পাকাতে রেখে তার উপর দিয়ে হাত দিয়ে কমপ্লিটলি ফাইন ফিনিশ করে এইভাবে পোছা লাগাবো। তাই তো পোছার এটাই নিয়ম, প্রেশার দিয়ে হলো, তবে তো ওটা সাফ স্মুথ ফিনিশ হলো। তো ওই একটা মব যেটা দড়িওয়ালা, চারিদিকে দড়ি এরকম লালবেল করছে, ওরকম করে ডলা দেবেন? বলুন তো, আপনারাই এক্স্যাক্টলি ভাবুন না কেমন করে হলো। তাহলে তো আপনি যখন হাতে পোছা লাগাবেন তখন তো তাহলে আপনার তেনা বা কোনো কাপড়ের প্রয়োজন নেই, তাহলে দোকান থেকে দড়ি কিনে নিয়ে আসবেন এক বান্ডেল, দড়িটাকে জলে ভিজিয়ে রাখবেন, তারপরে ওই দড়িটাকে তুলে নিয়ে ওটা দিয়ে দড়ি দিয়ে মুছলেই হয়, দেখবেন তো কেমন হয়। আই থট সো, এটা আমার থট, এটা সবার থট হতে হবে তা না। সো আই হেট দ্যাট কাইন্ড অফ দড়িওয়ালা মব, ভাল লাগে না, একটুকু ভালো লাগে না। আমার মব হচ্ছে মোটা রোলার, একটা স্পঞ্জের টুকরো, যেটা গালা কোম্পানির 700 কিংবা 800 নিয়েছে। আই এম ফুললি স্যাটিসফাই উইথ দ্যাট। ব্র্যান্ডেড বলে কথা না, হ্যাঁ ব্র্যান্ডেড হলে একটু বহুদিন চলে। আমি ওটা ফার্স্ট পেয়েছি আলিপুরে গিয়ে। আলিপুরে যেই বাড়িতে ভাড়া থাকতাম, বিশাল বড় ঘর, তো ওই ঘরে ভাড়া থাকা আর অত বড় ঘরগুলো মোছা, লোক ছিল, কাজের লোক ছিল, ঘর মোছার আলাদা। যেদিন না আসতো, না মুছলে কেমন লাগে না, সন্ধেবেলায় সন্ধেবাতি দেবো, দিনের বেলায় পুজো দেবো উইদাউট ঘর মোছা, আর অত বড় ঘর আমার পক্ষে বসে মোছা নট পসিবল। তো তখন বুবু মব এনে দিল। এবার মব, ও তো কোনো জিনিস একলা আনতে যাবে না, জানে শর্মিলাকে স্যাটিসফাই করা চারটিখানিক ব্যাপার না। সে একটা পাতা কিনে আনলো, এই এটার মধ্যে ডিফেক্ট আছে, এটা কেন এনেছো? একটা পাতা এনে আনতে দিয়েছি, সেটাও তুমি উইদাউট এনি ডিফেক্ট ফ্রেশ পাতা আনতে পারো নি, এটা চলবে না, এটা রিজেক্ট। ব্যাপারটা কি কাইন্ড অফ আ পার্সন আই অ্যাম। আমার একটু পারফেক্ট জিনিসগুলোই পছন্দ, ইফ পসিবল। এটা কি খারাপ? এই চাওয়াটা কি খারাপ? জানি না, মেবি অনেকের পক্ষে ইরিটেটিং হতে পারে, বাট আমি মনে করি যতক্ষণ পসিবল আমি পারফেক্টটা নেব, আমি ডিসপিউটওয়ালা জিনিসগুলো কেন নেব? তো ওই জন্য যখনই বাজারে যাও, যাই কেনেন, চেষ্টা করবেন একটু সময় দিয়ে জিনিসটা একবারে ওয়ান টাইম ইনভেস্ট করেই, বারবার যাতে বাজারে না যেতে হয়, যে একটা জিনিস নিয়ে এলেন, এটা ডিফেক্ট, এটা পুজোতে দেওয়া যাবে না, যাও গো অ্যান্ড এক্সচেঞ্জ দেন, এটা যেন না করতে হয় আপনাকে। এটা আপনার ভালো সাজেশনের জন্য। তো এরকম অনেকবার ঘটেছে আমার সাথে, বুবু একলা বাজারে গেলে এইসব ডিফেক্টিভ জিনিস এনেছে, যেটা চলবেই না, না মানে না, এখনই যাও এখনই রিটার্ন আনো। তো ওই ভয়ে ধাক্কা খেয়ে বুবু শুধরে গেছে। তারপর থেকে বলে, না কিছু আনতে হলে তোমাকে সাথে নিয়ে যাব, চাহে যা আনো দেখে আনো। আমি যেমন বুবুর সাথে বাজারে যাই, সারা বাজার ঘুরে সব থেকে সুন্দরী দেখতে ফ্রেশ সবজি নিয়ে আসবো। এটা আমার একটা খুব বাজে অভ্যাস, আজকের থেকে না, ছোটোবেলার থেকে, যেটা আমি ঘরে 7 দিন রেখেও খেতে পারবো। আর ভাবুন 5 টাকা কম দিয়ে ওই কেমন দেখতে সারা বাজার ঘুরলাম, ঠ্যাং দুটোকে এত কষ্ট দিলাম। বাজারে তো আর স্কুটার নিয়ে পোঁ করে প্রতিটা দোকানে দাঁড়িয়ে ওরকম করে নেওয়া যাবে না, বলুন তো। ওখানে তো এক মাথায় গাড়ি রেখে আর 14 মাথা হাঁটতেই হয়। তো এইবার যদি চারিদিকে ওই রকম হেঁটে আমি ঘুরে বাজার করলাম, ঠ্যাং দুটোকে এত কষ্ট দিলাম, কি ওই বাজে পচা সবজিগুলো নেওয়ার জন্য? নো, নেভার। দাঁড়িয়ে যখন সময় দেব, তখন সুন্দর চকচকে তকতকে এরকম সবজি নেব। এটা আমার থট, আমি করি, থট না, আমি করি এক্স্যাক্টলি ইন মাই ডেইলি রুটিন লাইফ। আর এক্স্যাক্টলি ওই মপটার কথা বললাম, আমার কাছে ওই স্পঞ্জের টুকরোওয়ালা, ওটা তখন আমি নিউ আলিপুর স্টেশনের ওখান থেকে, দোকানগুলোর থেকে, আমাদের এখানে যেরকম হংকং মার্কেট, ওখানে ওরকম আছে, এক গাদা নেই, অল্প কিছু, ওখান থেকে খুঁজে নিয়ে এলাম। খুব পছন্দ। ওটা বেশি দাম নিয়েছিল না, ওটা আই থিঙ্ক 300 350 কি 250 এরকমই, মনে নেই, বহু বছরের কথা। ওটা আমার ফার্স্ট ওই ধরনের স্পঞ্জ মপ। বুবু তো ভীষণ খুশি মপ পেয়ে। আমি মুছবো টাইপ একটা ঘর, মানে খুব পাগল হয়ে গেল, মানে আমি বললাম, বাবা ঘর মোছার জন্য এরকম এক্সাইটেড, গো হেড, আমার কোনো যায় আসে না, মুছ, খুব ভালো। আচ্ছা ভালো কথা, খুব এক্সাইটেড হয়ে ঘরটা মুছে টুছে দিত 7 সকালে ঘুম থেকে উঠে ঘর মোছার জন্য। ভাবুন,
ও সকালবেলা মুছে দিয়ে যেত। ঠিক আছে, কোয়াইট ওকে, ভালো মতো মুছেও দিত। বলে হ্যাঁ শর্মিলা খুব সুন্দর মোছা হয়, দারুণ ফিনিশ হয়, হ্যাঁ তেন বলে টলে মুছে টুছে দিল। তারপর আমি ছুটিতে কোনো এক সময় শিলিগুড়ি এসেছিলাম বাপের বাড়ি, ফোন করে আমাকে জানালো একটা খারাপ জিনিস হয়ে গেছে। আমি কি, তোমার মপটা ভেঙে গেছে। আমি মপ ভেঙে গেছে কেমন করে, তুমি কি ওর উপরে চড়ে দাঁড়িয়েছিলে? না, নর্মালি মোছা দিতে গিয়ে ভেঙে গেছে। মানে বাবু কি প্রেশার দিয়ে বড্ড মুছতো, এত প্রেশার দিত বেচারা ডান্টাটাই এক্সপায়ার করে যেত। ওটা কি লোহার ডান্টা বলুন তো? গেল, তোমাকে আমি এক্সট্রা কিনে দেবো, তুমি আসো আবার গিয়ে কিনে দেবো। আবার এলো, গেলাম, আবার কিনে দিল, হলো। এরকম করে প্রায় 3-4টে মপ বুবুর হাতে শহীদ হয়ে গেছে। ওই ডান্টা, আর কিচ্ছু না, সব ভালো থাকে অ্যাজ ইট ইজ, ডান্টা বেচারা ভেঙে ফেলে। ওর উপরে চড়ে দাঁড়ালে কি হয় বলুন? এই ডান্টা নিয়ে যদি এরকম এরকম রিং করতে থাকে তাহলে ওইভাবে ভেঙে ফেলে। তারপর শিলিগুড়িতে যখন পরবর্তীতে ট্রান্সফার দিল, তারপর শিলিগুড়িতে এসে শিলিগুড়ি থানার অপোজিটে একটা গলি আছে, সবজির রসকর্মার দোকান, প্রচুর দোকান। ওখানে বাহাতেই এক কাকু, যার কাছ থেকে আমি বিয়ের পরপর নতুন সংসারের যত সমস্ত জিনিসপত্র কাকুর হাতে, ইভেন একটা চাকুও আমার কাকুর কাছ থেকে কেনা নতুন সংসারের। তো ওই কাকুর দোকান থেকে সব কিনেছিলাম। তখন ওই কাকুর কাছে গিয়ে বললাম, কাকু তুমি মপ রাখো? বলে হ্যাঁ। আমি আমাকে একটা ভালো দেখে মপ দাও। বলে এটা নিয়ে যাও, তুমি নিশ্চিন্তে কয়েক বছর চালাতে পারবে, খুব ভালো। কাকু বলা মানে গ্যারেন্টি। সত্যি ওই কাকুর মপ আজও চলছে আমার। আর বুবুকে ধরতে দেওয়া যায় না, বুবু জানে ওটা ধরে যদি ভেঙে ফেলি তাহলে ওই ডানটার যে বাকি অংশটা ওর পিঠেই ভাঙতে হবে। ভয়ে বলে না না রিস্ক নেবো না, ডানটার আধা টুকরোটা আমার পিঠেই যাবে আরও 2 টুকরো হওয়ার জন্য। ওই জন্য বলে এতগুলো মপ ভেঙে ফেলছে, আর দ্বিতীয়বার, তৃতীয়বার, আর চতুর্থ, পঞ্চমবার আমি আর রিস্ক নেবো না। থাক বাবা, তোমার ডানটা তোমার কাছেই থাক, আমি অন্য নেব। তো ভয়ে ওটা আমার রাখা, ওটা আমার মোছার জন্য। বুবু ওই দড়ি বলা বিচ্ছিরি মপগুলো এনেছে, ওটা দিয়ে ও মোছে। যদি কখনো দরকার পড়ে মুছতে, ওটা দিয়েই স্যাটিসফাই। যা নড়বড়ে হয়ে এখন দড়িগুলো আরও খুলে খুলে কেমন হয়ে গেছে। এই তো বুবুর দড়িওয়ালা মপ। আর আমার স্পঞ্জ অ্যাজ ইট ইজ আছে, ভীষণ সুন্দর, ভীষণ স্মুথ ফিনিশ হয়ে ঘরটা মুছে আমি স্যাটিসফাই। জাস্ট একটা ক্লিপ এইভাবে টেনে দিলেন, জলটা নিংড়ে গেল, তারপরে আবার ওটাকে বেসিনে সুন্দর করে ধুয়ে ফেলা, নিচু হওয়ার কোনো প্রশ্ন নেই। বালতিতে যদি আপনি ইন করে লাইজলের জলে বা সার্ফ, শ্যাম্পু, যেটা আপনি ইউজ করবেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ওই জলে ডিপ করে তারপরে ওটাকে জাস্ট একটা টেনে নেবেন, জলটা নিংড়ে গেল, তারপরে ঘর মোছেন। এত স্মুথ ফিনিশ হয় না, আমি ফুললি স্যাটিসফাই। ওই একটা মপ আমি ইউজ করি। তা যাই হোক, ওটা ফর ইমার্জেন্সি, যেদিন লোক না আসে। এখনও আমার শুধু ঘর মোছার জন্যই লোক, বাকি সব আমি নিজেই করি। তো এই একটা কথা, মপ কত ধরনের হয় শেয়ার করলাম। আর একটা মপ পাওয়া যায় যে দামি, হয়তো 1200-1500 সামথিং, আমি জানিও না, নেওয়ার কোনো প্রয়োজনও নেই। ওই যে 2টো বালতির মতন, একটার মধ্যে ওই ঝাঁটা থাকে, ওই ডান্টাটা মপ, আর একটার মধ্যে জল নেওয়ার। দেখেছেন আপনারা, অনলাইনেও বিক্রি হয়, সমস্ত মলেও পাওয়া যায়। কতবার বউ বলেছে একটা নেই, আমি না না, ওই ডান্টার আবার ফ্যাসিনেশন, যেটা আছে স্পঞ্জ ওটাই। চাहे যদি এটা ভেঙে যায়, এটা নষ্ট হয়ে যায়, 1000, 1200, 1500 যদি কিনতেই হয়, আমাকে এগুলোই আর একটা ব্র্যান্ডেড কিনে দেবে। বাট আমি ওগুলো নেবো না, ওগুলো ওই দড়িয়ালা ফাঁক চলবে না আমার তো স্পঞ্জের টুকরোই লাগবে, ওটাই ভালো। খুব সুন্দর, ট্রাই করে দেখবেন, বাজারে পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে, বা অনলাইনেও সার্চ করতে পারেন। মবের ভ্যারাইটি বললেই ওটাও দেখাবে, স্পঞ্জের টুকরো। কোনো দিনও কম দামেরটা এনেই ট্রাই করে দেখেন। আর একটা জিনিস বলছি, যাদের ঘরে ছোটো বাচ্চা আছে, তাদের ওই স্পঞ্জের টুকরোওয়ালা মপ ভেরি ইউজফুল। ঘরের এক কর্নারে ভিজিয়ে, ওটা সবসময় ভেজা থাকতে হবে। আপনি যদি দীর্ঘদিন ইউজ না করলেন, এইভাবে ড্রাই রেখে দিলেন, তাহলে কিন্তু ওটা পাথর হয়ে যাবে। যখন আপনার এমার্জেন্সি হবে যে আপনি ওটা দিয়ে মুছে নেবেন, হবে না। ওই জন্য ওটাকে ভেজা রাখতে হবে। তাই জন্য বাথরুমেই রাখলে ভালো। ধুয়ে টুয়ে রেখে দিলেন, জলটা একটু হালকা নিংড়ালেন, তারপরে উপরে জল ছিটিয়ে স্পঞ্জ ড্রাই হতে দেবে না। যে আপনি হঠাৎ 1 মাসে ইউজ করলেন, তাহলে ওটা পাথর। তখন ওটাকে কমসে কম সারাদিন ভিজিয়ে রাখতে হয় বালতিতে, তারপরেই ও নর্মাল হয়। এটা দোকান থেকেই বলে দেওয়া। তো ওই জন্য এই একটা প্রবলেম। তাছাড়া যদি আপনি বাথরুমে রেখে দিলেন, পাকাতে যে কোনো কর্নারে, ও ভেজাই থাকে, চাপ নেই।
ওটা কী হচ্ছে, বাচ্চা কাচ্চার ঘরে ছোট বাচ্চাদের এই যেমন টয়লেট করে দিল পাকাতে, কিছু খাচ্ছে ফেলে দিল, জল পড়ে গেল, সেক্ষেত্রে আপনি সাথে সাথে ওই মপটা এনে জাস্ট একটা স্ট্রোক, একটা টান দেবেন। আপনার কোনো তেনা দিয়ে এক্সট্রা জলগুলো সোক করার কোনো ব্যাপার নেই, খুরপি দিয়ে ওগুলো দিয়ে তোলার কোনো ব্যাপার নেই। বাচ্চারা বমি করে দিল, সেগুলো আপনি জাস্ট ওটা দিয়ে টেনে নেবেন, খুব সুন্দর পরিষ্কার হয়, আমি আপনাদের বলছি। সাপোজ বমিরটা ব্যাপারটা আলাদা, হ্যাঁ বাই চান্স করে দিল, সেটা আপনাকে খুরপি দিয়ে এক্সট্রাটা তুলে নিতে হবে। তারপরে ওটা যেমন টয়লেটটার কথা বলছি, বাই চান্স টয়লেট করে দিল বা জল ফেলে দিল, ঘরে আমাদের বড়দের কাছেও হয়ে যায়, চা পড়ে গেল, আপনি জাস্ট মপটাকে বেসিনে একটু ধুয়ে একটা টান দেবেন, এক টানেই আপনার চলে যাবে, স্পঞ্জ পুরো জলটা সোক করে নেয়, বারবার আপনার কিচ্ছু করার দরকার নেই। এই একটা ইজি প্রসেস, ছোটো বাচ্চারা যারা বাড়িতে আছে, আমি তো ওটা দিয়ে ভীষণ সুবিধা পেয়েছি, তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগলে, ইউজফুল হলে অবশ্যই সেটা ইউজ করবেন। যেটা আমার কাজে লেগেছে, আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটা শেয়ার করলাম। সবার এক্সপিরিয়েন্স তো সমান হয় না, হ্যাঁ, তো এই জন্যই বলছি। অনেকে আছে হাগিস বেশি পড়ানো পছন্দ করে না, বাচ্চাদের পড়ানোটা ভালোও না এক্স্যাক্টলি, তো সেই ক্ষেত্রে ওটা খুব ইউজফুল, ট্রাই করে দেখতে পারেন। এই তো ফিলহাল খুব গরম লাগছে, অসম্ভব গরম, খুব গরম লাগছে। আজকের সকালটা দেখুন কি সুন্দর, ফগি ফগি একটা, মানে ছট পুজোর পরদিন, মানে পরের দিন সকালবেলা, যেই সকালবেলায় সবাই সূর্য দেবতাকে প্রণাম করতে যায়, সেই দিনটা এটা। আমি উঠে গেছি আজকে 7টার সময়, এগুলো আমার কাপড় না, ফগে ঢাকা সকাল, অত তাড়াতাড়ি ছাদে আসতে পারিনি কারণ ঘরের কাজ থাকে। সকালে উঠে বাসি ঘর ঝাড় না দিয়ে আমি কোথাও বেরোই না, গাছে জল দেওয়া, চা করা, মুখ ধোয়া, অ্যান্ড অল দ্যাট, অনেক কাজ। তো এগুলো সেরে টেরে তারপর ছাদে এলাম। দেখুন ফগি ফগি, এখনও রৌদ্র ওঠেনি, দারুণ একটা ওয়েদার, আর ঠান্ডা, খুব ঠান্ডা হাওয়া ছাড়ছে, তার জন্য একটা জাম্পার পরে ছাদে এলাম। খুব সুন্দর ওয়েদারটা, তাতে বোঝা গেল মোটামুটি ঠান্ডা পড়ে গেল। অনেকেই বলছিল ছট পুজোর থেকে ঠান্ডাটা আরও পড়ে যাবে, সিরিয়াসলি তাই হলো, ঠান্ডাটা বেশ ঠান্ডা পড়ে গেছে। ওই দেখেন ম্যারিয়েট হোটেল, ওই দেখুন ফগে ঢাকা, কী সুন্দর, এই যে সূর্য একটু উঠবে ভাব, মেঘের আড়ালে উঠে দিচ্ছে, কি সুন্দর, জয় সূর্য দেবতার জয়, সুন্দর করে উঠে দিচ্ছে। এবার আরাম পেলাম, রৌদ্র উঠে গেছে তো ওই জন্য গরম লাগছে, উঠেছে রৌদ্র, খুব বেশি স্ট্রংভাবে না, হাওয়াটাও আছে, ওই জন্য আরাম লাগছে। যাই হোক, এই তো আজকে শেয়ার করলাম, আরও অনেক কিছু আছে যা ধীরে ধীরে কথা উঠলেই শেয়ার করা যাবে। যাই হোক, এখন যাই, জিয়ার আজকে অনলাইন ক্লাস নেই, তবে টিউশন আছে, দেখি কি করি, কারণ এই সকালবেলা টিউশন থাকলে না, এই সাত সকালে ওঠো, ছেড়ে আসো, আবার টাইমলি হয়ে গেলে আবার নিয়ে আসো, কারণ সকালবেলাটা সংসারের সমস্ত কাজের টাইম, ওই সময় এক্স্যাক্টলি যদি এই দৌড়াদৌড়ি করি তাহলে তো আমার কাজের এই দিকে একটু লেট হয়ে যায়, বুবু নেই, হেল্পও হবে না। আর ইন্দ্রিয়দের বাবা আজকে বিজি থাকবে শুনলাম, তো এই জন্যই, তাছাড়া দাদা থাকলে টেনশন নেই, দাদা সকালে দিয়ে আসা নিয়ে আসা, যেদিনই টিউশন থাকে দাদাই করবে, খুব সুবিধা হয়, দুইজনকে দিয়ে আসা নিয়ে আসা করে। তো আজকে দাদাও পারবে না শুনলাম, তাও ফাইনালি শুনিনি, দেখি কি করে, তাহলে পাঠিয়ে দেবো, আদারওয়াইজ ঘরেই পড়বে, আর কিছু করার নেই। যাই, তাই যুদ্ধক্ষেত্রে নেমে যাই, ওই যে যুদ্ধের দরজা, কুরুক্ষেত্রের দরজা, ওই যে গেট দেখতেই পাচ্ছেন, ওই গেট দিয়ে ঢুকেই ব্যাস যুদ্ধে নেমে পড়বো, এরকম করে ঝাঁপ দিয়ে নেমে পড়বো। ব্রেকফাস্ট, লাঞ্চ ডিনার আমি একসঙ্গেই বানাই, আলাদা কিছু না। হ্যাঁ, যদি দরকার পড়ে হালকা ফুলকা ফ্রাইড, যেমন শীতকালে কিছু এরকম খাওয়ার, হ্যাঁ, তো এগুলোই হয়, বাকি কিছু অত এক্সট্রা কিছু করা আমি পছন্দ করি না। কিচেন একটা এমন জায়গা, যত সময় দেবেন তত সময় লাগবে, ওর জন্য সাজেস্ট করব কম কম খান, কম কম বানান, একবারে করে রাখুন, গরম করে সার্ভ করুন, তাতে হেলথ ভালো থাকবে, গ্যাস বেঁচে যাবে, লাইটের বিল বাঁচবে, আর আপনার হেলথ অবশ্যই ভালো থাকবে, কারণ আপনি কম বানাচ্ছেন, কম খাচ্ছেন, হেলথের কথা খেয়াল রাখতে হবে অবভিয়াসলি। এত চারটে খেয়ে নিলেন, তারপরে নড়তে পারছেন না, অস্বস্তি, বাবা কি অস্বস্তি, বেশি এখন তো কেউ খেয়ে আর দৌড়োতে যায় না মাঠে, মানে খেয়ে ফুটবল খেলতে যায়, তো অবভিয়াসলি সবাই ঘরেই থাকে, ওই জন্য
আর কিছু না, এক্সারসাইজ অফকোর্স ভেরি নেসেসারি, এক্সারসাইজ করবেন যখনই সময় পাবেন। হলো দ্বিতীয় কথা, খাওয়ারটাকে কন্ট্রোল করুন না, হেলথ এমনিই ভালো হয়ে যাবে, আর কিচ্ছু না। আমাদের এই মুখটা যতক্ষণ চাবর 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 চলে তবেই না স্বাস্থ্য ভালো। অনেকটা আগে থেকে রোগা হয়েছি, এই দেখুন না গেঞ্জিগুলো ঢালঢালে টি শার্টগুলো। যাই হোক, কারণ জানেন খাওয়াটাকে কন্ট্রোল করে দিয়েছি। মানে আমি আগে এতটুকুন ভাত খেতাম, মাঝখানে কেমন যেন ভাবতাম এতটুকুন ভাত খাই, আজকাল আমার খুব খিদে পেয়ে যাচ্ছে, যার জন্য খাওয়ার কোয়ান্টিটির ভাতের পরিমাণটা বাড়িয়ে দিলাম। অবভিয়াসলি বাড়ানোতে সব কিছুই বেড়ে গেল। তাতে আমি জামা কাপড় পরতে গেলে টের পাচ্ছিলাম, একটা অস্বস্তি ফিল হচ্ছিল যে না মোটা হয়ে গেছি। হ্যাঁ, তাতেই বুঝলাম না, খাওয়াটা কমাতে হবে। সবজি বেশি খান, প্রচুর পরিমাণে সবজি খান, ফলমূল খান, জুস খান, এগুলো খান। আর ভাতের পরিমাণটা কম রাখুন। সকাল রাত্রি রুটি খান। রুটি যদি না খেতে পারেন তাহলে ছেড়ে দিন। রুটি যদি না খান সেক্ষেত্রে অনেকে পছন্দ করে না, বুবু তো দেখতেই পারে না, হঠাৎ মঠাৎ দিলে ঠিক আছে। রেগুলার ওয়াইজ যখন আপনি রুটি বানাবেন তখন বুবু আর নেই, ওখান থেকে গায়েব হয়ে যাবে। তো বলছি, যদি যারা রুটি খাওয়া পছন্দ করেন না, সকালে আপনি ডালিয়া খেতে পারেন, আপনি স্যুপ খেতে পারেন। স্যুপ যদি না খান আপনি ম্যাগি বানিয়ে খেতে পারেন। অনেক ধরনের অপশান আছে আজকাল, সেটা চাপ নেই। রাতেও তাই, ডিনারে আপনি কোনো দিনও চাউমিন খেয়ে নিলেন, কোনো দিনও ইসে খেলেন, ওটস খেলেন, কোনো দিনও আপনি ওই ডালিয়া খেয়ে নিলেন, আবার কোনো দিনও পাস্তা ফাস্তা এইসব বাড়িতে বানিয়ে, বাইরের না, বাড়িরটা খেয়ে ডিনার করে শোয়া ভালো। যাই হোক, এগুলো খেয়ে নিলেন। এইসব অনেক অপশনাল জিনিস আছে যা আপনি খেতে পারেন। তো সুপি নুডলস যেটাকে বলে থুকপা, ওই সব বানিয়ে খেতে পারেন বাড়িতে। অনেক ধরনের অপশানস, তাতে ভেজিটেবলস অ্যাড করতে পারেন। যদি চিকেন পছন্দ করে থাকেন ঘরে এনে সেটা ওটার মধ্যে অ্যাড করে বানাতে পারেন। ওটা একটা হেভি ফুড হয়ে যায়, পেটও ভরলো, প্লাস লাইট ওয়েটেড হলো। এরকম ধরনের খাবার সাজেস্ট করবো। এইগুলো যারা রুটি পছন্দ না করে, রাতে ভাত খাওয়া পছন্দ না করে তাদের জন্য। আর সাপোজ যদি ভাত খাচ্ছেন, খান, তাতে আপত্তি নেই। সুগারের পেশেন্টদের বলবো না, যারা নর্মাল খেতে পারবে, 3 বেলাও ভাত টেনে নিতে পারবে, তাদের বলছি, তারা রাত্রে যদি রাতে ভাত না খেলে ঘুম আসে না, একটা এমন টাইপ থাকে না। সামটাইমস আমারও হয় এটা, যাই খায় না কেন, ভাত 4টে খেলাম না ঘুম আসবে না, একটু এরকম ব্যাপার। এরকম যদি হয়, খাবেন না কেন, এতটুকুন খান ভাত। মনে ভাববেন কতকাল পরে ভাত খাচ্ছি, একটা এরকম ফিল করে করে কতটুকুন ভাতটাকে স্বাদ করে খান, দেখুন তো সব ঠিক হয়ে যাবে। তাহলে পেটটাও ভরে যাবে। বেশি করে জল খান। আর ভাত পেটে যাওয়া মানে পেট এমনি ভরে গেল। আপনি মনে করবেন আপনি আপনার ফুল খাচ্ছেন, কিন্তু খাচ্ছেন হাফ, এই ভেবে খান, পেটটা ভরে যাবে। তাতে হেলথ ভালো থাকবে, রাতে ঘুম ভালো থাকবে। যেদিন খাওয়া একটু বেশি হবে, প্লিজ ঘর দিয়ে একটু হাঁটাহাঁটি করে নেবেন। যদি পসিবল হয়, রাতে গেটের সামনে, বাড়ির সামনে রাস্তা দিয়ে একটু হেঁটে নেবেন। আর আমাদের মতন যাদের মাথার উপরে ছাদ রয়েছে, টুক করে ছাদে চলে আসবেন, ছাদে 3-4 পাক হেঁটে নেবেন। ধাই করে না, ধীরে সুস্থে, কারণ খেয়ে দিয়ে যখন আপনি ধাই করে হাঁটবেন তখন সেটা সাংঘাতিক ব্যাপার, পেটে ব্যথা, বুকে ব্যথা অনেক কিছু উঠে যাবে। ধীরে সুস্থে ক্যাজুয়ালি একটা লাইট ওয়াক নিয়ে নেবেন, খাওয়ার হজম হয়ে যাবে। তারপরে শেষ হয়। বেশি করে জল খাবেন। অনেক জ্ঞান ঝেড়ে দিয়েছি, বেশি জ্ঞান ঝাড়া যাবে না। চললুম এখন লোটা কম্বল নিয়ে, বললাম রণক্ষেত্রে যাই, যুদ্ধক্ষেত্রে। ওই যুদ্ধক্ষেত্রে এখন ঢুকে যাব, ওই যে কালো কালো দরজাটা, ওটা দিয়ে এখন যাই। জিয়াকে যুদ্ধের থেকে উঠাই, বাসি বিছানা তোলা, ব্রেকফাস্ট বানানো, অনেক কাজ। যান ঝটপট আপনারাও করে নিন, করে এসে আবার দেখা হবে কাজ সারতে। দেখি কালকের কিছু তরকারি রয়ে গেছে, পনির আছে, ডোগার তরকারি আছে। আজকে কী করি, আজকে কিছু শর্টকাট কিছু করতে ইচ্ছে করছে। আর আমার শর্টকাট মানে অনেক কিছুই, শর্টকাটও বলবো। সো আবার দেখা হবে কাজ সারতে করতে।